আমার কাছে এটাই আমার ঈশ্বর। অভিনয় মূলত থিয়েটার। মা বাবার সঙ্গে বন্ধুত্ব, নিজের ছেলে মেয়ের সঙ্গে বন্ধুত্ব, পার্টনারের সঙ্গে, সবাইকার সঙ্গে, যে তোমাকে বাড়িতে সার্ভিস দিচ্ছে তার সঙ্গে, সবাইকার সঙ্গে, তাদের সঙ্গে। কবিতা আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরের জন্মে ঠিক করেছি এটা কবিতা হয়ে জন্মাবো, এবং আমার মনে হয় যে কর্মার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে একটা বিশাল রেসে আমরা দৌড়চ্ছি, যারা ডোপিং করে দৌড়চ্ছেন তারা কিন্তু 10 লাখের পর আর পারবেন যে না। কেউ যদি সৎভাবে কাজ করে যায়, তাহলে পৃথিবীর কোনো শক্তি তার কাজের অন্তরায় হতে পারে না, তাকে কাজ করে যেতে হবে। এখন আমরা এটা নিয়ে কথা বলছি বা অনেকে বলছেন, তাদের মধ্যে এরকম অনেক মানুষ আছেন যারা আগের সরকারের খুবই ঘনিষ্ঠ ছিলেন, তারা হঠাৎ এখন বলছেন। তা আমি তখনও কিছু বলিনি, এখনো কিছু বলিনি, কারণ আমি মনে করেছি আমার কাজ কাজ করে যাওয়া। থিয়েটারের পাশে কোনো সরকারই তেমন ভাবে দাঁড়াননি, দাঁড়ানো উচিত। তাহলে আজকে আমি কি নিয়ে কথা বলবো? আমরা কথা বলবো শব্দ চয়ন, ভাবনা ও শব্দ ব্যবহারের দৃষ্টিভঙ্গি নিয়ে। ঠিক আছে? আমি তোকে অবাঞ্ছিত শব্দগুচ্ছে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। চল। নমস্কার, অডিশনে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত এবং সপ্তর্ষি মল্লিক রয়েছেন। দুজনকে ওয়েলকাম টু অডিশন। যেটা জিজ্ঞেস করবো, অবাঞ্ছিত শব্দগুচ্ছ, আমি দেখছিলাম যে খুব ড্রিমি একটা ব্যাপার, মানে এত সুন্দর কবিতা, এত সুন্দর। একটু যদি বলো, মানে নাটকটা নিয়ে যদি একটু সোহিনী বলো, মানে কি বিষয়, একটু বস্তুটা যদি একটুখানি আলোকিত করো। বিষয়বস্তু খুবই সহজ কিন্তু খুবই গভীর, মানে এটা লিরিক্যাল একটা নাটক। আমার অবস্থা দেখছি, আমি ঘেমে নিয়ে একসা কাণ্ড। আমরা এখানে নিরঞ্জনে আমরা রিহার্সাল করি। এখানে আমি ইচ্ছে করি, এই হলে এসি নেই, আমি ইচ্ছে করি এসি ছাড়া করি, কারণ আমার ঘামতে ভালো লাগে। আমার ছেলে মেয়েরাও খুব ভালোবাসে এখানে অভিনয়, এখানে প্র্যাকটিস করতে। তো আসলে খুব মানে জীবনে কোনো কিছুই তো একদম মানে এক বজ্ঞা নয়, সবটাই রিলেটিভ। এই রিলেটিভ বিষয়টা নিয়ে এই ওপিনিয়ন জেনারেট করার জন্য আমি এই সপ্তর্ষি লিখে দিয়েছে আমাকে এই নাটক, আমি সেটা নিয়ে করেছি। যে আমরা বলি না যে সায়েন্স আগে না আর্টস আগে, অমুকটা ঠিক ওইটা ভুল, চাকরি করতে হবে, চাকরি না করলে জীবন শেষ হয়ে যাবে, এরকম নানান কিছু। ধরো জীবনে অ্যাকচুয়াল হ্যাপিনেস এর কোশ্চেন কি, হ্যাপিনেস কিভাবে উপলব্ধি করা যায়, এই অনেক কিছু নিয়ে এই নাটকের মধ্যে একটা প্রশ্ন আছে, এবং খুব খেলার ছলে বলা আছে। এমন কিছু ছেলেদের মাধ্যমে বলা আছে যাদের 17 বছর বয়স, যারা ওই স্কুলের গণ্ডি পেরিয়ে সবে কলেজে যাবে, ও তাদেরকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছি, একটা স্টাইল, মজার স্টাইলে একটা খুব গভীর বিষয় অ্যাড্রেস করার চেষ্টা করেছি। এবং ইটস এ বিউটিফুলি রিটেন স্ক্রিপ্ট। অনেক কবিতা আছে, অধিকাংশই সমস্ত সপ্তর্ষি, 3-4টে কবিতা বাইরের চেনা লেখকের কবিতা, চেনা কবির কবিতা, বাকিগুলো ওর নিজের। তো এটা আমার খুব টেক্সটটা খুব রিচ লেগেছিল, তো সেটা নিয়ে আমরা সকলে মিলে কাজ করেছি। একদমই। সপ্তর্ষিদা, তোমার কাছে আসবো, যেহেতু তোমার লেখা, যদি ভাবনাটা যদি একটু ভাবনাটা যেটা সোহিনী বললো, মানে আমার যেটা মনে হয়েছিল, আমি যেহেতু বাংলা মাধ্যম স্কুলে পড়াশোনা করেছি, এবং আমি যখন পড়াশোনা করেছি তখন কিন্তু বাংলা মাধ্যম স্কুল ওয়েস্ট বেঙ্গল বোর্ড খুবই স্ট্রং ছিল। এখন যেরকম অনেকটাই কমে গেছে সংখ্যা। তো সেখানে কিন্তু আমাদের সাহিত্য স্কুলে সিলেবাসে 11-12 যারা বাংলা নিয়ে পড়েছে সেখানে অনেক সাহিত্য ছিল, কিন্তু ক্লাস 10 অব্দি আমাদের সিলেবাসে কিন্তু কোনো ধরো গদ্য বা পদ্যরি পুরোটা বেশিরভাগই থাকতো না, কিছু কিছু দেওয়া হতো। এবং মূলত এখানে একটা সিন আমি লিখেছিলাম যে কবি কবিতা সম্পর্কে কি বলেছেন সেটা ফোর্স করা হতো লিখতে। এবার আমার বরাবরই বড় হয়ে মনে হয়েছে, ছোটবেলাতেও মনে হতো যে একটা কবিতা আমাকেও কিন্তু আলাদা একটা ইমোশন দেয়, আমাকে আলাদাভাবে দেখতে শেখায়, সেটা আমার মতামতটাও একটা মতামত হতে পারে। এবং সায়েন্স যে অর্থ উপার্জনের ক্ষেত্রে, জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরিসংখ্যান দ্বারা প্রমাণিত, সেটা আমার মনে হয় মাঝে মাঝে বড্ড সেটা চাপিয়ে দেওয়া বা জোর করা। ডেফিনেটলি সায়েন্সের ভূমিকা অতুলনীয়, কিন্তু সাহিত্য পড়েও কিন্তু জীবনে অনেক কিছু করা যায়। বা সাহিত্য শুধুমাত্র কি করব কি করব না, মানে এখন যেরকম পুরোটাই রেস হয়ে গেছে যে আমি এটা থেকে কি পেতে পারি,
পৃথিবীতে সবকিছু তেমন ভাবে হয় না, মানে বাবা মার ভালোবাসা বা ধরো আমার বাড়িতে আমার যে সন্তান, সারমেয় সন্তান, সে যখন আমাকে চুমু খায় তখন কিন্তু সে কোনো রকম আবদার ছাড়াই চুমু খায়। বা আমি যখন তাকে হাগ করি আমি কিন্তু তার আশা করি না এটা যে সে চোর এলে সে ধরতে না পারলে তাকে আমি চুমু খাবো না আর কি। তো সেরকম পৃথিবীতে কিছু জিনিস থাকা উচিত, যেটা আমাদের কবিতা, সাহিত্য, গল্প যে আমাদের ভেতরে আনন্দ দেয়, সেই আনন্দ কিন্তু অনেক সময় অনেক কিছুতে হয় না, দামি জিনিস কিনে বা, তো সেইটা থেকে মূলত হয়। এবং আমি চুজ করতে চাই যে আমি কি পড়বো, এটাও আমার কাছে একটা প্রশ্ন ছিল। এবং তারপরে অনেকগুলো জিনিস আছে, মানে এক কথা যদি বলতে হয় তাহলে একটা ছোট কবিতা যে বিজ্ঞান আমাকে নিয়ে গেছে পর্বত শৃঙ্গে, সমুদ্র গর্ভে কিংবা মহাকাশে চাঁদের তলপেটে, কিন্তু হায়রা পোড়া পোড়া কপাল, সেখানে পৌঁছে দেখলাম যে চাঁদের তলপেটে থাকা একটা পুরনো পাথর, পর্বত শৃঙ্গে থাকা শ্যাওলা আর সমুদ্র গর্ভে থাকা মাছের আমার থেকে কবিতা শুনতে চায়। কিন্তু কবিতা তো পড়া হয়নি আমার, তাই কথা না বলেই ফিরে আসতে হলো। পরের জন্মে ঠিক করেছি এটা কবিতা হয়ে জন্মাবো। Wow. সোহিনীদি, যেটা জিজ্ঞেস করবো, 13টা বছর একসঙ্গে পার, মানে কবিতা শোনায়, এখনো শোনায়? এটাই নাটকের সাথে কোনো মানে কানেকশন মানে নেই। জানি। তবে হ্যাঁ, আমরা তো কাজের পার্টনার একসঙ্গে বটেই, সব জীবনের মানে স্বামী স্ত্রী তো তাই হওয়ার কথা, যে জীবনের সবকিছুই আমরা শেয়ার করি, এবং কাজেও আমাদের একই রকম ভালোবাসা, আমাদের মানসিকতা একরকম। তো সেই জন্যই আমার তো এই যে তুমি বললে 13 বছর, আমার মনেই হয়নি যে কি করে পার হয়ে গেছে এটা। এবং বন্ধুত্ব একটা দেখছিলাম, খুব ভালো বন্ধুত্বের গল্প। তোমাদের কি মনে হয় বন্ধুত্বটা কতটা সব জরুরি? থেকে জরুরি মা বাবার সঙ্গে বন্ধুত্ব, নিজের ছেলে মেয়ের সঙ্গে বন্ধুত্ব, পার্টনারের সঙ্গে, সবাইকার সঙ্গে, যে তোমাকে বাড়িতে সার্ভিস দিচ্ছে তার সঙ্গে, সবাইকার সঙ্গে, তাদের সঙ্গে বন্ধুত্ব না থাকলে ওর থেকে কিছু চাপিয়ে দিলে খুবই চাপ। একদম সপ্তর্ষিতে যেটা আসবো, যেমন সৈনিদিকে দেখছিলাম অ্যাজ এ টিচার, নাটকে আমরা দেখছিলাম অ্যাজ এ টিচার, যে মানুষের ভিতর থেকে ভালোটাকে বার করে আনা। তোমাদের দুজনকে যদি জিজ্ঞেস করে, জীবনে এমন একটা মানুষ যে তোমাদের জীবনের ভালোটাকে বার করে এনেছে, মানে ইউ আর গ্রেটফুল? না, আমার ছোটবেলা জন্মের পর আমার বাবা আর মায়ের মধ্যে বাবার সাথে ইন্টারাকশন বেশি হতো, তার কারণ মানে মা খুবই ভালোবাসি মাকে, কিন্তু হয় না মানে বোনের ধরো এক মায়ের সাথে বেশি গল্প, আমার হয়তো বাবার সাথে বেশি গল্প, বাবার সাথে ইডেন গার্ডেন্সে খেলতে যাওয়া, বাবার সাথে মানে বাবার মতো হতে হবে এইটা। তারপর একটা সময়ের পর যখন ছেলে বড় হয় তখন তার সে আবার নিজের মতন করে পৃথিবীতে খুঁজতে থাকে। সেখানে আমার মনে হয় যে অনেক সময়তেই সিনেমা এবং টেক্সট আমাকে অনেক আনন্দ দিয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমার সিদ্ধান্ত গ্রহণে, বড় হতে। তারপর নান্দিকার আসার পর অবভিয়াসলি স্যার, ম্যাম, সোহিনী এবং বাবা মা তো আছেন। তো একজনের নাম বলাটা খুব কঠিন, যদি বলতে হয় আমি বলবো যে কবিতা আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সৈনিদি, তোমার জীবনে? ও অবশ্যই আমার মা বাবা। মা নেই আর, মা বেঁচে থাকলে খুব খুশি হতো এইটা দেখে। মা বাবা, সপ্তর্ষি আমাকে শান্ত হতে শিখিয়েছে, যাতে আমি আরো বেশি কনসেন্ট্রেটেড ভাবে কাজ করতে পারি। এবং আমার যে দীর্ঘ বছরের নান্দিকারে যে এত আমার বন্ধু, শিক্ষক, এতজন সবাই এসেছে আমার পাশে দাঁড়িয়েছে, তারা পরবর্তীকালে যে বাচ্চারা এসেছে তারা সবসময় আমাকে, সবসময় ওরা বলেছে, যখন খুব কঠিন মুহূর্তে, ধরো আমি ভেবেছি আর পারবো না আমি, হ্যাঁ কি হবে, কেউ না কেউ এসে বলেছে, না বাবু চলো তোমাকে পারতেই হবে। এই পুরো জিনিসটা, এই যে এটা যে কি পরম শান্তি। তো এইটাই, এই যে কাজ করে গেছি। আর না দেখো, আমি ঈশ্বর বিশ্বাসী। আমার ছোটবেলা থেকে আমি দেখেছি যে আমি কোনো বিপদে পড়লে আমাকে ঠিক পথে কেউ একটা নিয়ে যায়, সেটা হয়তো আমার নিজের ভিতরেই পরম ব্রহ্ম, আমি জানি না কে তিনি, কিন্তু আমি যে মাতৃমূর্তি পুজো করি, হয়তো সে, কিংবা আমার কাজ, আমার শ্রম, আমার ঘাম, এটা আমাকে কনস্ট্যান্টলি, মানে আমি যদি কাজ করতে না ভালোবাসতাম তাহলে আমি অনেকটাই এত ভালো থাকতে পারতাম না। কাজ করতে ভালোবাসি বলেই ভালো থাকতে পেরেছি। আমি নান্দিকার মানে, মানে আমি এটা অনেক জায়গায় বলেছি, আমার কাছে না এই যে ধরো লাইট গুলো জ্বলছে, লাইটের ভিতরে দেখবে ছোট 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 পার্টিকেলস ঘুরে বেড়ায়। আমার মনে হয় এরা হচ্ছে এই যে এত বছর যত আর্টিস্ট, যত কিছু, এত লোকের ঘাম, শ্রম, এই পার্টিকেলস গুলোর মধ্যে তারা আছেন, তাদের যে এনার্জিটা, ওটাই আমাকে এই কাজ করতে অনেকটা সাহায্য করে, মানে সাম অ্যাবস্ট্রাক্ট পাওয়ার, সেটা সেইটা আমি যে জানি না কি এটা, আমার কাছে এটাই আমার ঈশ্বর। অভিনয় মূলত থিয়েটার। একদমই। অবাঞ্ছিত কথাটা যখন আসছে, আমরা খবর খুললে বা পেপার খুললেই
রোজ এমন অবাঞ্ছিত কিছু কথা দেখি যেগুলো দেখলে হয়তো লজ্জায় আমাদের মুখ লোকাতে হয়, আমরা মুখ লোকানোর জায়গা খুঁজি যে এই কথাগুলো আমাদের শুনতে হচ্ছে। এখন যা বর্তমান পরিস্থিতি টলিউডে, কি বলবে সৈনিধি? কোথাও কি একটা স্বস্তির নিঃশ্বাস, স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারি, কি বলবে আমাদের এই বিষয়ে? নাটকের সঙ্গে এর কোনো মানে নেই, তুমি তো নাটক কভার করতে এসেছো। তবে আমি মনে করি যে কেউ যদি সৎভাবে কাজ করে যায়, তাহলে পৃথিবীর কোনো শক্তি তার কাজের অন্তরায় হতে পারে না, তাকে কাজ করে যেতে হবে। অবশ্যই চাই সবকিছু ভালো হোক, আমি সত্যি চাই সবাই অনেক কাজ পাক, অনেকেই অনেক টেকনিশিয়ানস, অনেক অ্যাক্টার্স, সবাইকার খুব কাজ পাওয়া উচিত। জীবন খুব ছোট, জীবন সুন্দরভাবে অতিবাহিত করা উচিত। এই যে বলছি নাটকে, যে জীবনের প্রত্যেকটা মুহূর্ত খুব ভালো করে উপভোগ করা উচিত, কারণ এই বিশাল মহাকাশে আমরা খুবই নগণ্য, খুবই তুচ্ছ, বুঝতে পেরেছো তো? তো এইগুলো যখন দেখি আমার মানে মন খারাপ তো হয়। আর মনে হয় যে এগুলো দেখে আরো শিক্ষা পাওয়া যায় যে এগুলো করতে নেই কখনো, শুধু মানে ভালোবেসে কাজ করা উচিত, এটাই মনে হয়। আর দেখো, টলিউডের যে এই যে পরিস্থিতি বলছে, এর মধ্যেও কিন্তু সবাই কাজ করে যাচ্ছে, এটাও কিন্তু ভীষণ রিঅ্যাসিওরিং যে সবাই কিন্তু কাজ করছে, দর্শকরা যাচ্ছেন। আমার একটা ছবি কুলপিসি, খুব ভালো রিপোর্ট, তারপর দর্শকরা যাচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন নিয়মিত, সবাই, সব টেকনিশিয়ানরা, সব বন্ধুরা, সব আর্টিস্টরা এসে কিন্তু এভরিডে এভরিওয়ান ইজ ট্রাইং টু ওয়ার্ক। আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট পজিটিভ থিং, দ্যাট এভরিওয়ান ইজ ট্রাইং টু সার্ভাইভ অ্যান্ড ট্রাইং টু ওয়ার্ক। একদম। সপ্তর্ষিদা, তুমি কিভাবে দেখছো পুরো বিষয়টা? আমি এক সারা জীবনে যেটা মনে করেছি, দেখো যে আমি যেটুকুন করতে পেরেছি কোনো অসৎ উপায় পারিনি, এবং আমি যাদের সাথে রিলেটেড, সোহিনী, নান্দিকার, আমাদের দল, আমি যাদের সাথে কাজ করি, প্রত্যেকেই স্ট্রেট মানুষ, তাদের সাথে আমার বন্ধুত্ব হয় জীবনে। এবং আমার মনে হয় যে কার্মার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে একটা বিশাল রেসে আমরা দৌড়চ্ছি, যারা ডোপিং করে দৌড়চ্ছেন তারা কিন্তু 10 লাফের পর আর পারবেন না। এবং সময় থেকে বড় তো পৃথিবীতে কেউ নেই। সময় হচ্ছে একমাত্র জিনিস যেটা তুমি কন্ট্রোল করতে পারো না। পৃথিবীর কোনো বিজ্ঞান বেরোয়নি যেটা সময়কে কন্ট্রোল করতে পারে। টাকা পয়সা, অর্থনৈতিক ভাবে ট্রাম্পও পারেন না, পৃথিবীর যিনি সব থেকে বড় লোক মানুষ। তো সেই সময় একটা অদ্ভুত জিনিস, সে পুরোটাই দেখছে। যেটা সোহিনী বললো, আমি ওটাকে অ্যাড করবো যে তুমি তোমার, আমি আমার কাজটা করে যাই, এবং চারপাশে যেগুলো ঘটছে তা তো সবাই আমরা জানতাম। এখন আমরা এটা নিয়ে কথা বলছি বা অনেকে বলছেন, তাদের মধ্যে এরকম অনেক মানুষ আছেন যারা আগের সরকারের খুবই ঘনিষ্ঠ ছিলেন, তারা হঠাৎ এখন বলছেন। তা আমি তখনও কিছু বলিনি, এখনো কিছু বলিনি, কারণ আমি মনে করেছি আমার কাজ কাজ করে যাওয়া। স্বার্থপরের মতোই মনে হচ্ছে যে আমার অভিনেতা সত্তাকে, শিল্প সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য আমি আমার প্র্যাকটিসটা করে যাবো, এটাই। এবং নাটক নিয়ে যখন কথা হচ্ছে, থিয়েটার নিয়ে যখন কথা হচ্ছে, যেটা জিজ্ঞেস করবো, আমরা দেখেছি যে মানে অনুদান যেটা বন্ধ করে দেওয়া, সেটা নিয়ে না, রাজ্য সরকারের কোনো অনুদান আমরা পেতাম না, তাই এটা নিয়ে আমার না, কেন্দ্রীয় সরকারের অনুদান বন্ধ করে দেওয়া, এবার শিল্পীরা পথেও নেমেছিলেন, প্রতিবাদও হ্যাঁ। জানিয়েছিলেন। সেইটা কি মনে হচ্ছে কোনো কোনো জায়গা থেকে, যেহেতু এখন ডবল ইঞ্জিন সরকার বলা হচ্ছে, সেইটা কি কোনো মানে দেখো উচিত করা, হ্যাঁ, কারণ আমার বলার কথা যে থিয়েটারের পাশে কোনো সরকারই তেমন ভাবে দাঁড়ানো উচিত। কারণ এখানে আমরা আর্টিস্ট তৈরি করি, এখানে আমরা অনেক ভালো কিছু শেখাই, মনের কথা শেখাই। যে গ্রান্ট আগে পাওয়া যেত সেটাও এত কম ইন দ্য লার্জ স্কেল অফ থিংস, যে এমন কিছুই নয়। এখন এটা বন্ধ করে দিলে অনেকেই যারা ইন্ডিপেন্ডেন্টলি চেষ্টা করেন তারা তো পারবেন না, এবং সেটা খুব ক্ষতি হবে। সমাজে যদি সাহিত্য, ভাষা, গান এ সমস্ত না থাকে, হ্যাঁ, কবিতা, মিউজিক এসব যদি না থাকে, তাহলে মানুষ কি ভালো থাকতে পারবে? আমি জানি না। এখানে তো সব মানে ফাইন আর্টসের চর্চা যত বাড়বে, মানুষের মনের শান্তি তত বাড়বে, এবং সেগুলো অবশ্যই যে কোনো উন্নত দেশে দিস শুড বি স্পন্সার্ড বাই দ্য স্টেট অর দ্য সেন্ট্রাল পাওয়ার্স। হ্যাঁ, বিদেশে যখন আমি বহুবার গেছি, আমি দেখেছি যে একজন মানে খুব নাম না জানা অভিনেতারও তার জন্য অনেকটা তাকে স্পন্সরশিপ দেওয়া হয়েছে। উন্নত দেশে এটাই হয়। আমার বলার কথা, সেগুলো ভালো করে চিহ্নিত করে যে কিভাবে এই সেক্টরগুলো আরো ফ্লারিশ করতে পারে, তা খুব ভালো হয়, খুবই ভালো হয়। এবং বাংলার ক্ষেত্রে যেটা আমি বারবার বলছি, আমাদের পশ্চিমবঙ্গে শহরে এবং মফস্বলে দারুণ দারুণ এক্সপেরিমেন্টাল কাজ হয়। একটা হঠাৎ করে একটা বাচ্চা ছেলে বা মেয়ে এটা ফাটিয়ে দিতে পারে, এবং এটা কিন্তু কনস্ট্যান্টলি হয়ে যাচ্ছে। তো এইটা স্পেশালি ফর বেঙ্গল, এটা আমাদের কিন্তু এইটার দিকে নজর রাখা উচিত, যে বাংলায় কিন্তু মানে প্রতিভা ঘরে ঘরে আছে, বুঝলে তো? এবার সেটাকে কি করে নার্চার করে আনা যায়, সেটার জন্য একটা অর্থের সাহায্য দরকার।
এসব অনুষ্ঠান করা উচিত। যেভাবে অল্প কিছু টাকা নানান পদ্ধতি দিয়ে একটু করে দেওয়া হয়, সেটা ঠিক নয়। সেটা একটুখানি বাড়ানো, এত সেক্টরে এত পয়সা খরচা করা হচ্ছে। হ্যাঁ, তো এই আর্ট অ্যান্ড কালচারের কথা তো ভাবা উচিত সবার। এটা তো মনকে শান্তি দেয়, তাই না? একদমই শেষ একদম কবে আসছে, দর্শকরা কবে দেখতে পাবে, কোথায় দেখতে পাবে, যদি একটু বলে দিন। দর্শকদের বলে দেন। আমাদের নবতম প্রযোজনা নান্দিকারের প্রযোজনা অবাঞ্ছিত শব্দগুচ্ছ, নির্দেশনায় সোহিনী সেনগুপ্ত। আপনারা দেখতে পাবেন একাডেমি অফ ফাইন আর্টসে আমাদের প্রথম শো 20 জুন, 20th জুন। প্রথম শো 2:30টে, সেকেন্ড শো 6:30। টিকিট পাওয়া যাচ্ছে nandicar.net-এ। আমাদের যে ফেসবুক পেজ নান্দিকা সার্চ করলেই পেয়ে যাবেন। টিকিটটা কেটে নিন। আর সকলে ভালো থাকবেন। আশা করি সকলের সাথে দেখা হচ্ছে 20 তারিখে।